আমাদের এখন প্রয়োজন সবাই একত্রিত হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে নামানো। আজকে বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকার, এই সরকার উগ্রবাদী বিজেপি, ভারতের ইন্ডিয়ান বিজেপি সরকারের দালাল সরকার। না, ভারতীয় জড়িত নাই, আমরা তো কোনো কিছু উড়িয়ে দেইনি। আমরা বলছি তদন্ত চলছে। আমি তো এখনো বলি নেই। আমরা যা শুনেছি, তিনি বাংলাদেশে আসেননি, তিনি ভারত থেকেই আরেক দেশের মাধ্যমে কোনোখানে যাওয়ার চেষ্টা করছেন। আনার সাহেবকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ নিশ্চিহ্ন করে গুম করে পৈশাচিকভাবে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। হয়তো উনি কোনো খারাপ কোনো ব্যবসার কারণেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটার জন্য যদি আমি ভারতকে বলি তাতে বন্ধুত্বের সমস্যা কেন হবে আমি আসলে বুঝি না। ঝিনাইদহের একজন এমপি আনার ভারতে গিয়েছিল চিকিৎসার জন্য। অবশেষে তার খোঁজ মেলেনি কয়েকদিন, কিন্তু পরবর্তীতে খোঁজ মিলল তার টুকরো টুকরো লাশের। প্রিয় দর্শক, কী রহস্য লুকিয়ে আছে? কেন তিনি ভারত গিয়ে এরকমভাবে নির্মমভাবে খুন হলেন? কারা খুন করলো তাকে? কারা শেষ করে দিল, পৃথিবী থেকে বিদায় করে দিল তাকে? প্রিয় দর্শক, আজকে মূলত কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া, 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়টি নিয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডিবি প্রধান হারুন আর রশিদ, এবং কী কারণে খুন হতে পারে যা মন্তব্য করেছেন জাহিদুর রহমান, এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবশেষে তার এই মৃত্যুর বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এবং আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ববি হাজ্জাজ, সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করার জন্য সকল দল এক হচ্ছে। মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন ডিবি প্রধান হারুন আর রশিদ সাহেব, এই যে আনার সাহেব বা এমপি আনার যে ভারতে গিয়ে হত্যা হয়েছে বা খুন হয়েছে, তার বিষয়টি নিয়ে কি বলতেছে চলুন বিস্তারিত শুনে আসি। আনার সাহেবকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার লাশ নিশ্চিহ্ন করে গুম করে পৈশাচিকভাবে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। হত্যাকাণ্ড এবং লাশ গুমের কাজ সংঘটিত হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতায়। তাকে হত্যা করার জন্য মূলত তাদের প্ল্যানটা ছিল প্রায় 2-3 মাস যাবত, এবং তারা মানে যেখানে যে মাস্টার মাইন্ড, তার বাসাটা হচ্ছে গুলশানের একটি বাসা, আরেকটি বাসা হচ্ছে বসুন্ধরা। অনেক দিন যাবতেই প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দিবে। প্রথমত তারা বাংলাদেশের মাটিকে তারা ব্যবহার করতে চেয়েছিল, তারা সেটাকে তারা সাহস না পেয়ে তারা তখন বাহিরের মাটিতে তারা এটাকে প্ল্যানটা তারা করেছে, এবং সে প্ল্যানের পার্ট হিসাবে প্রথমে তারা একটি বাসা ভাড়া নিয়ে সেখানে 25 তারিখ, এবং সেই বাসা ভাড়া এগ্রিমেন্টে বলা আছে তারা সেখানে 30 তারিখ উঠবে, এবং তারা সেই মোতাবেকই মাস্টার প্ল্যান যিনি করেছেন তাকে হত্যা করা, তিনি এবং যিনি অপরাধটা হত্যাকাণ্ড সংগঠিত করবেন, যিনি করবেন উনি এবং আরেকজন তাদেরই গার্লফ্রেন্ড, তারা 3 জনে মিলে 30 তারিখ বাংলাদেশ থেকে তারা বিমান যুগে চলে যায় কলকাতা। সেখানে তারা গিয়া যেই বাসাটা তারা উঠেছে সেই বাসাটাতে ভাড়া করে সে বাসায় উঠেছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে এখানে ফ্যামিলি থাকবে, এটা কোনো অপরাধের কোনো কিছু ঘটবে না, এরকম এটি তাদের মানে প্রথম তাদের বিয়েটা ছিল এরকম। এবং তারা ঠিক 2 মাস যাবত এটাও খেয়াল রাখছিল যে কোন সময় আমাদের যে ভিকটিম তিনি কলকাতা দেয়, উনি কলকাতা মাঝে মাঝে যান, আগেও যে অনেকবার গেছেন, এবং উনি অনেকদিন ছিলেনও এক সময়, ওনার কিছু বন্ধুবান্ধব আছে। তিনিও এই 12 তারিখ উনি চলে যায়, সেখানে হলো তার বাসা, তার বন্ধুর বাসা গোপালের বাসায় উঠে গিয়ে 12 তারিখ। আর এদিক দিয়ে আর আগেই কিন্তু ওরা জানে যে ভিকটিম 12 তারিখ যাবে, তাদের কাছে প্ল্যানটা জানার পরে তারা 30 তারিখ সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে, অর্থাৎ এই বাসাতে আসা যাওয়া করবে, এই 2 জনকে তারা টিক্কা করে দেয়। এর মধ্যে একজন মানে জিহাদ অথবা জাহিদ, আরেকজন হলো সিয়াম, ওইখানে ঠিক করে দেয়। তারপরে উনি যে মাস্টার মাইন্ড, উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে, সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে, এই অপরাধ সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন। এইদিকে আমাদের ভিকটিম উনি যখন গেলেন 12 তারিখ গোপালের বাসায় ছিল, 13 তারিখ ওনাকে তারা ওই যে চক্রটার সাথে সাক্ষাৎ, উনি বলেছে আমার একটি কাজ আছে, আমার বের হতে হবে। 13 তারিখ উনি যাওয়া, ওনাকে প্রথমে একটা সাদা গাড়িতে করে ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করার পরে ওনাকে সেখান থেকে নিয়ে আর কত দূর গেলেই সেখানে যে মূল হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল রাজা, সে বেশি কিছুই জানে না, সে জাস্ট ক্যারিয়ার হিসেবে তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। ওই বাসায় যাওয়ার পরপরই আরেকজন ব্যক্তি আছে মুস্তাফিজ না, উনি ওই বাসায় ঢুকে গিয়ে, এবং এরা ঢুকার পরে আর সেখানে মানে জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল, সেটা 13 তারিখ 2টা 51 মিনিটে তারা
সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যে কিন্তু মানে এই নৃশংস বর্বরচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায় এবং তারা এই হত্যা সংঘটিত করার পরেই ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা পরেই এদের মধ্যে একজন যে সংগঠন করছে আবার বাইরে বের হয়ে যায়, গিয়ে সেখানে আবার ভিকটিমের মোবাইলটা তারা অন করে সেখানে কিছু কথাবার্তা করে, অর্থাৎ যে ডিভাইসটাকে তারা ভিন্ন খাতে করে ওকে বাইরে চলে, সেখান থেকে আবার ভিতরে আসে, এসে তারা এটা আপনাদের বললে মানে এটা আসলে বলাও এটা আমাদের সকলের জন্য অত্যন্ত একটা কঠিন বিষয় যে তাকে তারা মানে মানে তাদের প্ল্যানটা ছিল এরকম যে তারা একদিকে তারা বিদেশের মাটিতে হত্যাকাণ্ড সংঘটিত করবে এবং লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড় সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে। আর তারাকে আমানুল্লাহরও একটা নাম আছে, এরা এখনও অনেকে জানেন না, তার একটা নাম আছে। তারা সেখানে গিয়ে তারা ওই দুইজন সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও নাকি, নিয়ে তারা চলে যায় এদিকে, এই পার্ট তারা চলে যায়। আবার এই যে মূল ভিকটিম মানে মূল যে মানে হত্যার সংঘটিত উনি আবার বাসায় চলে আসে, এসে উনি পরের দিন উনি তারপরে আরও দুইজন, যেহেতু 3 জন ছিল, ওই 3 জনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়। ডিবি প্রধান হারুনার রশিদ সাহেবের কথাগুলো আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দ্বিতীয় নম্বরে চলুন আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি কি বলতেছে এই হত্যার বিষয়টি নিয়ে। পরিকল্পিতভাবে হত্যা হয়েছে এবং কারা হত্যা করতে পারে এবং কারা কারা যেন মানে এখনও লুকিয়ে আছে তাদেরকে ধরা হবে, সব মানে পরিচিত হয়ে গেছে, হ্যাঁ, এরকম কিছু কথা বলেছে। চলুন শুনে আসি। না, ভারতীয় জড়িত নাই, আমরা তো কোনো কিছু উড়িয়ে দেইনি, আমরা বলছি তদন্ত চলছে। আমি তো এখনো বলি নেই, আমরা যা শুনেছি তিনি বাংলাদেশে আসেননি, তিনি ভারত থেকেই আরেক দেশের মাধ্যমে কোনোখানে যাওয়ার চেষ্টা করছেন, যে আমরা প্রায় সব কিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় মানে কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণাটা দেবো আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে, 2 দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। আমরা ডেড বডিটা এখনও উদ্ধার করতে পারি নাই, আমরা অনেক কিছু শুনেছি, আপনারাও যা শুনছেন সেগুলো আমরাও শুনছি, কিন্তু যেই পর্যন্ত আমরা সেগুলো উদ্ধার না করতে পারবো সেই পর্যন্ত আপনাদেরকে অফিসিয়ালি আমরা কিছু বলতে পারছি না। আমাদের আবারও বলছি যে আমাদের গোয়েন্দা সংস্থারা, 2 দেশের গোয়েন্দা সংস্থারাই কাজ করছেন। আমাদের এই আনোয়ারুল আজিম যে আমাদের ঝিনাইদহ 4-এর এমপি, উনি 3বারের এমপি, ওই জায়গাটা একটু সন্ত্রাস কবলিত এলাকা, ওই বর্ডার এলাকাটা, সেই এলাকারই তিনি এমপি। তো কী কারণে হয়েছে হত্যাকাণ্ডটা সেটুকুলো আমরা সুনিশ্চিত না হয়ে আমার মনে হয় আমাদের কিছু বলা ঠিক হবে না। আমরা এটা সুনিশ্চিত হই, আপনাদেরকে ডিটেইল আমরা জানাবো। একজন আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, আমরা এটার ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। একটা বিষয় আন্তর্জাতিক অনেক গণমাধ্যম বলছে, তারাও বলছে যে স্বর্ণ চোরাচালানের সাথে একটা গ্রুপ সদস্য এমন একটা চক্র এটা করতে পারে যার সাথে এমপিরও সংশ্লিষ্টতার কথাও বলা হচ্ছে। বিষয়গুলো আপনারা কীভাবে আসলে দেখছেন? আমি তো বলছি আমাদের কাছে সুনির্দিষ্ট যখন আসবে সব কিছু তখনই আমরা বলবো। আপনারা যেমন শুনছেন আমরা শুনছি, এটা তো আমাদের তো তথ্য পেতে হবে এই সমস্ত কথা বলার জন্য। আমাদের কাছে এখনও সম্পূর্ণ কোনো তথ্য আসেনি, আমাদের কাছে সম্পূর্ণ তথ্য না আসলে আমরা এগুলি নিয়ে কথা বলতে চাই না। আমি তো আগেই বলছি তদন্তের আগে এই সমস্ত বিষয়ে আমরা আলোকপাত করতে চাই না। আমরা যেটুকু প্রয়োজন, যেটুকু মানে তদন্তের মানে বাধাপ্রাপ্ত হবে না সেইগুলি আপনাদেরকে জানাচ্ছি। একটা বিষয় হলো যে ওনাকে হত্যাকাণ্ড হয়েছে, সেখানে দেখা গেল যে ভারতীয় গাড়ি ব্যবহার করা হয়েছে, ভারতীয় বাড়ির এক ফ্ল্যাটে তার পাওয়া গেছে, রক্তমাখা পাওয়া গেছে, জামাকাপড় পাওয়া গেছে। তো সেখানে ভারতীয়রা জড়িত নাই, এটা কি আপনি উড়িয়ে দিতে পারেন? না, ভারতীয় জড়িত নাই, আমরা তো কোনো কিছু উড়িয়ে দেইনি, আমরা বলছি তদন্ত চলছে। আমি তো এখনো বলি নেই যে কারা কারা জড়িত, তবে আমরা বলছি আমরা একটা সম্মুখ ধারণা আমরা পেয়েছি, আমরা সেই ধারণা নিয়ে কাজ করছি। আমাদের কাছে এখন পর্যন্ত যে সমস্ত তথ্য আসছে, যে সমস্ত আমরা পেয়েছি সেগুলি নিয়ে আমরা কাজ করছি। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় নম্বর ভিডিওটি আপনারা দেখলেন, শুনলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কিছু বক্তব্য। আপনাদের মতামত জানাবেন। 3 নম্বরে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি, জাহিদুর রহমানের বিষয়টি নিয়ে কী বলতেছে। চলুন দেখে আসি। হয়তো উনি কোনো খারাপ কোনো ব্যবসার কারণেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেটার জন্য যদি আমি ভারতকে বলি তাতে বন্ধুত্বের সমস্যা কেন হবে আমি আসলে বুঝি না। সীমান্তে হত্যা হচ্ছে, আপনি আগবাড়িয়ে বলছেন চোরাকারবারিরা গিয়ে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। ধরুন কেউ একজন, যে কোনো একজন, আমি এমপির কথা বলছি না, আমরা ভারতে গেলাম, আমাকে খুন করে ফেলা হলো, আপনাকে খুন করে ফেলা হলো, কেউ চলে গেল। কিন্তু এই খুনটা, উনি একটা ফ্ল্যাটে ছিলেন, ওনাকে খুন করা হয়েছে,
ওনাকে টুকরো টুকরো করা হয়েছে এবং আজকে ডিবির পক্ষ থেকে বলা হয়েছে তার হাড় মাংস আলাদা করা হয়েছে, মাংসের মধ্যে মশলা মাখানো হয়েছে, সো দ্যাট এটাকে অন্য কারো মানে বিভৎসতা খেয়াল করুন, অন্য কোনো খাদ্যের মাংস মনে হয় এরকম। সো এই পুরো প্রসেসটা দিনের পর দিন চলেছে, এই প্রসেসটা দিনের পর দিন চলেছে এবং কেউ কোনো কিছু বুঝতে পারেনি। জাস্ট একটা হত্যা না, যে কোনো একজনকে শ্বাসরোধ করে ছুরি দিয়ে আপনি খুন করে চলে পালিয়ে গেলেন না, আপনি এই কাজগুলো করেছেন দিনের পর দিন এবং কোনো রকম কোনো কিছু, এটা শুধু একজন এমপি না, আমরা সাধারণ নাগরিক ভারতে বেড়াতে গেছি, কোনো কারণে যদি এইভাবে হত্যাকাণ্ডের পর এই পরিস্থিতি হয়, বিরাট তাদের সিকিউরিটি ফেলিয়ার আছে ইন এনি কনসিডারেশন। এরপর যখন একজন এমপি যায়, এই এমপির ব্যাপারে তথ্য নিশ্চিতভাবেই তাদের কাছে থাকে, সেই থাকার পরও যখন এটা ঘটে খুব মারাত্মক ফেলিয়ার আছে বলে আমি মনে করি। যদিও আমি দেখছি না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে একটা টু শব্দ করা হচ্ছে, যেটা করা সবচেয়ে জরুরি ছিল। আচ্ছা, এই যে নিরাপত্তার বিষয়টা আমরা বারবার আসছে, তাহলে কি আমরা ধরতে পারি যে ভারত সরকারের পক্ষ থেকে এই যে নিরাপত্তার মানে ঘাটতি ছিল এবং এই দায়ভার তারা কিভাবে মানে এড়িয়ে যাচ্ছে? মানে আমরা দেখতেও পাচ্ছি যে মানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা আসছে যে সম্পর্ক খারাপ হবে না, তো সেক্ষেত্রে আসলে কেমন প্রভাব পড়তে পারে এই বিষয়ে? প্রথম কথা হচ্ছে সম্পর্ক খারাপ হওয়ার দরকার নাই। বাংলাদেশের একজন এমপি সরিয়ে রাখেন, এমপিকে নিয়ে অনেক অভিযোগ আছে, হয়তো উনি কোনো খারাপ কোনো ব্যবসার কারণেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। বাংলাদেশের একজন যদি স্পেসিফিকলি দাগি ক্রিমিনালও ওখানে যায়, সেখানে যদি এভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং সেটার যে প্রসেস, বারবার বলছি যে প্রসেসে হয়েছে, সেটার জন্য যদি আমি ভারতকে বলি তাতে বন্ধুত্বের সমস্যা কেন হবে আমি আসলে বুঝি না। আমি দেখলাম যে শুরু থেকেই সরকারের দিক থেকে এটা ক্লিয়ার করা হচ্ছে, বন্ধুত্বের কোনো সমস্যার কিছু নাই। আমরা কি আমাদের পরিবারের সম্পর্কের মধ্যে কেউ কারো প্রবলেম থাকলে, কেউ কোথাও ভুল করলে সেটার জন্য কি তাকে জবাব দিয়ে চাই না? আমরা কি ভাই বোনের জবাব দিয়ে চাই না? বাবা সন্তানের, এমনকি সন্তানকে কখনো বাবা মায়ের জবাব দিয়ে চায় না? তার মানে কি সম্পর্ক নষ্ট হচ্ছে? এটা করতে হয় এই কারণে যাতে দুটো দেশের মধ্যে সম্পর্ক আসলে ঠিকঠাক থাকে এবং এর সাথে বন্ধুত্ব নষ্ট সম্পর্ক নাই। রেদার আমি বলবো এটা এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতি। সীমান্তে হত্যা হচ্ছে, আপনি আগ বাড়িয়ে বলছেন চোরা কারবারিরা গিয়ে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, খাদ্যমন্ত্রী বলেছিলেন, বিজিবি চিফ বলেছিলেন, ঠিক একই রকমভাবে এটা মানে ওই প্রশ্ন আসে কেন? ওই প্রশ্ন তো আসলে কিছু নাই। আমার উপরে যেখানে যেখানে সমস্যা হবে, যেখানে যেখানে ভারতের ব্যর্থতা বলি, দুর্বলতা বলি দেখি, সেই জিনিসটা আমরা ক্লিয়ারলি বলতে পারতে হবে। আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন আনার হত্যার বিষয়টি নিয়ে তিনজনের বক্তব্য। শোনার পরে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আজকের ভিডিওর লাস্ট মুহূর্তে জানাবেন। তো চলুন সর্বশেষ ববি হজ্জাজের একটি বক্তব্য শুনে আসি। আমাদের এখন প্রয়োজন সবাই একত্রিত হয়ে এই ফ্যাসিস্ট সরকারকে নামানো। আজকে বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার, এই সরকার উগ্রবাদী বিজেপি, ভারতের ইন্ডিয়ান বিজেপি সরকারের দালাল সরকার। ভারতের উগ্রবাদী এই যে বিজেপি ফ্যাসিস্ট সরকার ভারতে এমন জিনিস তৈরি করেছে যে এই আওয়ামী লীগের জন্য যেমন বাংলাদেশে কেউ ভোট দিতে যায় না, পরপর 3টা জাতীয় নির্বাচন তারা চুরি করেছে, আজকে লোকাল নির্বাচনে পর্যন্ত লোকজন ভোট দিতে চায় না। এখন ভারতেও একই জিনিস শুরু হচ্ছে, ভারতেও লোকজন ভোট দিতে চায় না। তো এই যে ভারতের ফ্যাসিস্ট মোদী সরকারের দালাল সরকার, হাসিনা সরকার, এই আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবার জন্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সবাইকে একত্রিত হওয়া। এবং একত্রিত হওয়ার জায়গায় আমি বিশ্বাস রাখি জাকপা এবং জাকপার নেতৃত্বে রাশেদ প্রধান অনেক বড় অবদান রাখতে সক্ষম হবে। আজকে আমরা যে পার্শ্ববর্তী দেশের নিপীড়নে আছি, যাদের দালাল সরকার আজকে আমাদের দেশের উপরে রাজত্ব করছে, সরকার পরিচালনা না, রাজত্ব করছে, এদের বিরুদ্ধে তীব্র কণ্ঠস্বর ছিল জনাব শফিউল আলম প্রধান। আমার আগের 2-1 বক্তা অলরেডি বলে গেছেন যে আজকে আমরা যে পর্যায়ে আছি, এই পর্যায়ে যদি জনাব শফিউল আলম প্রধান জীবিত থাকতেন তাহলে হয়তো এই আন্দোলনের মোড় আরো ভিন্ন হতো। তবে এখানে যেমন উনাকে হারিয়ে আমরা সবাই দুঃখ প্রকাশ করি, একই সাথে আনন্দের জায়গাও আছে। আমরা শফিউল আলম প্রধানকে হারিয়েছি, কিন্তু তার পরিবর্তে তার উত্তরসূরি রাশেদ প্রধানকে আমরা একসাথে পেয়েছি। আমরা আগামীতে দেখতে চাই জনাব শফিউল আলম প্রধান যেমন এই দেশের জনগণের ভালোবাসা কেড়ে নিয়েছিলেন, আন্দোলনের তীব্র কণ্ঠ ছিলেন, তেমন একইভাবে তার উত্তরসূরি রাশেদ প্রধান এই দেশের জনগণের একদম কাছের মানুষ হয়ে দাঁড়াবে, প্রত্যেকটা এই দেশের জনগণের আন্দোলনের তীব্র কণ্ঠ হয়ে দাঁড়াবে। এবং সে যখনই দাঁড়াবে আমরা সকলে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে দেখেছি গত 2-1 সপ্তাহ আগে পর্যন্ত উনি এই যে আপনার কি বলেন না, বর্ডার কিলিংস এর বিরুদ্ধে বর্ডারে যে উনি আওয়াজ তুলেছেন, সেখানে এই ফ্যাসিস্ট আওয়ামী বাহিনী তাকে আক্রমণ করেছেন, কিন্তু রাশেদ প্রধান থেমে যান নাই। এখানেই পরিচয় পাওয়া যায় যে সঠিক বাপের সঠিক ছেলে, সঠিক উত্তরসূরি রাশেদ প্রধান। বিগত দিনে জাকপা অনেক বড় অবদান রেখেছে এই দেশের রাজনীতিতে। আমরা বিশ্বাস করি আগামী দিনে জাকপা অনেক বড় অবদান রাখবে এই দেশের রাজনীতিতে। জনাব রাশেদ প্রধান আজকে তার দলের দায়িত্বে এসছেন এবং আজকে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন। আমি রাশেদ প্রধানকে ধন্যবাদ জানাই, আজকে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই, মঞ্চে উপবিষ্ট সকল জাতীয় নেতাদের ধন্যবাদ এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের নিউজ মোট 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম।
আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, শুনেছেন, জেনেছেন, বুঝেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।